হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেবাশিস রঞ্জন সরকার। রাষ্ট্রপতি নির্বাচন, সংসদে ভোট, ফল ঘোষণা এর মাধ্যমেই রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির অধিকারী হলেন রাজনীতির দুঃসময়ের কাণ্ডারি। 167 ভোটের ব্যবধানে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই জয় শুধু সংখ্যার হিসেব নয়, ফল ঘোষণার পর সংসদে দেখা গেল রাজনীতির ভিন্ন এক ছবি। বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতে এগিয়ে এলেন নিজ দল থেকে শুরু করে বিরোধী দলের নেতারাও। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধার হাতে প্রধানমন্ত্রীর লাল গোলাপ তুলে দেওয়ার মুহূর্তেও ফুটে উঠল আবেগ আর পারস্পরিক সম্মানের বার্তা। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। সংসদের অধিবেশন কক্ষই ভোট কক্ষ। সেখানেই টেবিল চাপড়ে ভোটারদের অভিবাদন, অভিনন্দন আর উল্লাস প্রকাশ। ফলাফল ঘোষণার পরই প্রধানমন্ত্রী তারেক রহমান লাল গোলাপ শুভেচ্ছা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। নিঃসন্দেহে এই শুভেচ্ছায় মিশে আছে দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গীর প্রতি এক অন্যরকম আবেগ, সম্মান। মাননীয় সংসদ সদস্যগণ, নিজেদের প্রার্থী হেরেছে, তবুও নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন বিরোধী দলীয় নেতা আর সংসদ সদস্যরা। এনসিপির তরুণ নেতারাও শ্রদ্ধা আর ভালোবাসায় বরণ করে নেন নয়া রাষ্ট্রপতিকে। এই নির্বাচনের ভোটার জনতার ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা। নির্ধারিত এই ভোটারদের সকলেই ফলাফল ঘোষণার পর ছুটে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। অভিনন্দনে সিক্ত করেন তাঁকে। এর আগে ঠিক দুপুর 2টায় শুরু হয় ভোট গ্রহণ। প্রথমেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল ভোট প্রদান করেন। এরপর দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট প্রদান করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ আসনে বসে প্রার্থীর নামের পাশে নিজের নাম উল্লেখ করে ভোট প্রদান করেন সংসদ সদস্যরা। ব্যালট পেপার জমা দেন 3টি স্বচ্ছ ব্যালট বাক্সে। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। শুরুর আধা ঘন্টার মধ্যেই প্রায় সবার ভোট গ্রহণ সম্পন্ন হয়। তবুও নির্ধারিত 2টা থেকে 5টা পর্যন্ত এই 3 ঘন্টা অপেক্ষায় ছিলেন নির্বাচনী কর্মকর্তারা। ভোট গ্রহণ শেষে সবার সামনেই ভোট গণনা শুরু হয়। পরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্তা ও সিইসি AMM নাসির উদ্দিন। বলেন, ভোট নিয়ে কারো কোনো অভিযোগ আসেনি, সুষ্ঠু পরিবেশেই সম্পন্ন হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। সুন্দরভাবে একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি এবং আপনারা দেখেছেন আমি প্রায় 3.5 ঘন্টা বসেছিলাম। কারো কোনো কর্নার থেকে কোনো রকমের কোনো অভিযোগ আসে নাই। একটা সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। 1991 দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল প্রতিদ্বন্দ্বিতামূলক। সেই নির্বাচনে সরকারি দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু তাদের সমর্থিত রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন জামায়াত ইসলামীর সমর্থনে। দেশে 35 বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন, যেখানে সেই জামায়াত বিরোধী দল হিসেবে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে, যে প্রার্থীর বিপরীতে সরকারি দল বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছেন একক এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে। তিনিই হলেন দেশের 23তম রাষ্ট্রপতি, দেশের নতুন রাষ্ট্রপ্রধান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে বলে মনে করছে সরকার ও বিরোধী দল। নিজেদের প্রার্থী পরাজিত হলেও নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে বিরোধী দল। তবে 70 অনুচ্ছেদের কারণে ভিন্ন মত পোষণকারীরা মত প্রকাশের সুযোগ পাননি বলে অভিমত তাদের। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংবিধান মেনে নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলের সংবিধান সংস্কার পরিষদের শপথ আর টিকল না। সকলের প্রত্যাশা দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন নতুন রাষ্ট্রপতি। ভোটের সমীকরণ ছিল আগে থেকেই জানা, তারপরেও 23তম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ অধিবেশন কক্ষ ছিল উৎসব মুখর। ভোটের শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো সময়ে উপস্থিত ছিলেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা।
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অভিনন্দন জানান সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরাও। রাষ্ট্রপতির পদে থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন প্রত্যাশা জনগণের, বলেন বিরোধী দলীয় উপনেতা। জুলাই সনদ অ্যামেন্ডমেন্ট চাচ্ছি, অ্যাপ্রুভাল চাচ্ছি, যাতে করে এই কষ্টটি আর তৈরি হওয়ার সুযোগ হবে না। আর 2 নম্বর হচ্ছে, যিনি রাষ্ট্রপতি হবেন শপথ নেওয়ার সাথে সাথে এইটাই ওনার একটা পবিত্র দায়িত্ব, নিজেকে নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়া। অসুস্থ থাকায় ভোট দেননি বিএনপির 3 সংসদ সদস্য। ভোটদান থেকে বিরত থাকেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। দেশে না থাকায় ভোট দিতে আসতে পারেননি খেলাফত মজলিসের আবুল হাসনাত। আর দেশে থাকলেও ভোটদান থেকে বিরত থাকেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ফলাফল ঘোষণার পর পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে ব্রিফ করেন চিফ হুইপ। বলেন, পরাজয় জেনেও নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখেছে বিরোধী দল, যেই সংস্কৃতি হারিয়ে যেতে বসেছিল। আমরা এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেন সবসময় একটা স্মুথ ট্রানজিশন করতে পারি। আমরা বিশ্বাস করি সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যাতে এই সরকার এবং বিরোধী দল সবাই মিলে ইনশাআল্লাহ করবো। যদি 70% না থাকে আগামী নির্বাচনে 70% ছাড়াই ইনশাআল্লাহ নির্বাচন হবে। সংবিধান এবং সাংবিধানিক নিয়ম মেনে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলকে অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দিন শেষে সাংবিধানিক প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন, এটাই হচ্ছে গণতন্ত্রের জয়যাত্রা। যদি সত্যর দ্বারা বিদ্যমান অবস্থায় মেনে নিয়ে বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে সদস্যরূপে তারা শপথ নিয়েছেন, সেটা সাংবিধানিকভাবে ঠিক না, এই স্বীকৃতি তারাই দিলেন। ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানান সংসদ সদস্যরা, যারা এই নির্বাচনের ভোটার। জানান নতুন রাষ্ট্রপতির প্রতি প্রত্যাশার কথা। যে গণতন্ত্রের জন্য লড়েছি, সবাই মিলে প্রাণ দিয়েছে, মানুষ ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্রের প্রতিফলন আজকে একটা ধাপ আমরা এগিয়ে গেলাম। একজন মানুষ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন, যিনি মানে এই পদের যে মর্যাদা, সেটাকে মর্যাদাপূর্ণ করলেন। উনি সারা বাংলাদেশের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য, সজ্জন এবং অত্যন্ত অমায়িক ব্যবহারের একজন মানুষ। কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবেন না। উনি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকাটা আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক সংস্কৃতিকে বেগবান করবে, শক্তিশালী করবে। রাষ্ট্রপতি নির্বাচনের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলছেন সংসদ সদস্যরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 সনের 27 নম্বর আইনের ধারা 11 অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা করা হলো। এর কিছুক্ষণ পরেই রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশ করা হয়। বিএনপির 31 দফায় সংবিধানের 70 অনুচ্ছেদ তুলে দেওয়ার কথা থাকলেও সংবিধানে তা বহাল থাকায় সংসদ সদস্যরা ইচ্ছে মতো ভোট দিতে পারেনি বলে জানিয়েছেন 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমেদ। রাজধানীর মহাখালীতে নিজ বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিক্রিয়া হিসেবে এ কথা বলেন তিনি। অলি আহমদ বলেন, রাষ্ট্রপতি কাকে চান বিভিন্ন সার্ভে জনগণ তাদের মতামত প্রদান করেছেন, যেখানে তাকে 68% জনগণ ভোট দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা না হলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 11 দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে সাথে নিয়ে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার আহ্বান জানান কর্নেল অলি আহমদ। বিএনপি প্রায় 3-4 বছর আগে তাদের 31 দফায় 7 দফায় বলেছিল ক্ষমতা আসলে 70 অনুচ্ছেদ উঠাই দেওয়া হবে, শুধু 2টা ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে।
জানি না কি কারণে তারা তড়িঘড়ি করে 90 দিনের মধ্যে বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন করার, তড়িঘড়ি করে তারা নির্বাচনটা করছে। হয়তো তারা মনে করছে সংবিধান সংশোধনী না করে নির্বাচনটা করলে তাদের প্রার্থী জয়লাভ করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁয়ে আনন্দ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। এ সময় সরকারকে ধন্যবাদ জানিয়ে নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানান বক্তারা। বলেন, মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হয় ঠাকুরগাঁয়ের মানুষ আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে। এর আগে জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আমাদেরকে এখন এক নামে চিনবে ঠাকুরগাঁও রাষ্ট্রপতি এলাকার লোক। আমরা অনেক গর্বিত। আমরা বিশ্বাস করি তিনি সর্বদলীয় মানুষের কাজ করবেন। 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, এখানে আমরা ঠাকুরগাঁওবাসী অনেক বেশি আনন্দিত। এদিকে জামালপুরেও আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন যুব দলের নেতাকর্মীরা। জেলা শহরের গেট পার্ট থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। বক্তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। ব্রিক্স বা জাতিসংঘের সাইড লাইনে নয়, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আগ্রহী ঢাকা। সেটা হতে হবে সম্মান, মর্যাদা ও পারস্পরিক স্বার্থ রক্ষা করে, এমন কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। দুই শীর্ষ নেতা বসলে সব সংকটের সমাধানের পথ মিলবে বলেও আশাবাদী উপদেষ্টা। বলছেন, কেবল রাজনৈতিক নয়, ব্যবসা, বাণিজ্য, সংস্কৃতি সহ সব ক্ষেত্রেই প্রতিবেশীর সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ঢাকা। 10 আগস্টের ঘটনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের প্রথম সাক্ষাতেই সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ছিল দিল্লির, কিন্তু তাতে বড় বাধা হয়ে দাঁড়ায় দিল্লিতে 5 আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন। এ নিয়ে সরকার প্রধানের অসন্তোষের বার্তা নিয়ে সেদিনই দিল্লি যান হাইকমিশনার। পরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন তার ঘনিষ্ঠজন বলে পরিচিত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, 5 আগস্টের ঘটনায় ঢাকা যে চরম ক্ষুব্ধ সেই বার্তা স্পষ্ট দিল্লির কাছেও, তাই দ্বিপাক্ষিক সম্পর্ক রিসেট করতে চায় দুদেশ। দ্যাট ইজ এ স্ট্রং এলিমেন্ট। এটা আহত হয়েছে আমাদের মানুষকে, মানে ইট ওয়াজ a insult to the people of Bangladesh allowing her this space. So if truly Bharat means resetting relations, then it must realize that this 5th August episode is unacceptable. পররাষ্ট্র উপদেষ্টা জানান, দিল্লি যেতেই চান প্রধানমন্ত্রী, তবে সেটা হতে হবে সম্মান, মর্যাদা ও পারস্পরিক স্বার্থ রক্ষা করে। ভারত আমরা যাইতে চাই, বাট Bharat must recognize the disappointment of the people of Bangladesh. আমরা চাই ট্রেড ইনভেস্টমেন্ট এদের সাথে, মানে ভারতের সাথে আরো জোরদার হোক, স্বাভাবিক হোক প্রত্যেক লেভেলে, মানে সোসাইটির, খালি তো পলিটিক্যাল লেভেলে, প্রত্যেক সেক্টর থেকে। প্রধানমন্ত্রীর সফর হলে সেখানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ অন্যান্য দণ্ডিতদের ফেরানোর আলাপের পাশাপাশি অভিন্ন নদীর পানি বন্টন সহ সব ইস্যুই থাকবে এজেন্ডায়। শুলে ফিল্মে ডায়লগ একটা দিছিল গব্বর সিং, বুঝছেন, যে হামকো ইয়ে হাত চাইয়ে ঠাকুর, বুঝছেন। তো আমরা এই আসাদুজ্জামান কামাল, এই হাদির হত্যা পিলার, আর হাসিনা তো আছে, তো এগুলার আমরা চাই, বুঝছেন, আমরা আনবো ইনশাল্লাহ। গঙ্গা চুক্তি নবায়ন 3 ডিসেম্বরে শেষ হয়ে আসতে। So these are things that we will start discussions on. তিস্তা তো আমাদের, তিস্তা আমরা করব। প্রশ্ন আসে, কবে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী? সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ব্রিক্স ও শেষের দিকে জাতিসংঘ সম্মেলনের সাইড লাইনে কি বৈঠক হতে পারে দুই শীর্ষ নেতার? দুইটা গুরুত্বপূর্ণ দেশ, উই আর নেইবার্স, উই শুড ইনভাইট ইচ আদার টু আওয়ার হোমস। বুঝছেন, অন্য জায়গায় বসে কেন চা খাবো? প্রথম ভিজিট কেন ব্রিক্সের আওতায় হবে? প্রথম ভিজিট হবে ভারতের আমন্ত্রণে, পারস্পরিক আমন্ত্রণে হবে, মানে ইট শুড বি এ বাইল্যাটারাল, নট ইন সাম মাল্টিল্যাটারাল ফোরাম। সাইডলাইনে ইউএনএর কেন হবে? উপদেষ্টা বলেন, সবার আগে বাংলাদেশ মানে কোনোভাবেই বিচ্ছিন্নতা না, বরং প্রতিবেশী সহ সব দেশের সাথে কার্যকর সম্পর্ক রাখা। ফরেন পলিসিটা বাংলাদেশ ফার্স্ট,
এটা মানি না যে বাংলাদেশ মানে ইন আইসোলেশন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন রুহুল কবির রিজভী। মনোনয়ন দ্রুতই কার্যকর হবে। দলের গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। 2026 সালের 15 আগস্ট তিনি জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন। এর আগে 2016 সালের 19 মার্চ বিএনপির ষষ্ঠ সম্মেলনে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি এই পদে দলের দায়িত্ব পালন করেন। সম্প্রতি 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের 1,21,75,000 টাকার ডাকাতির ঘটনায় মূল হোতা জলিল সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে মিডিয়া সেন্টারে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান। আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া 48 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এর আগে এই মামলায় 5 জনকে গ্রেপ্তার করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার আসামিরা 2.5 মাসে আগে মতিঝিলে $17 লক্ষ ডাকাতির সাথে জড়িত। ঘটনার দিন 3 বাইকে 6 আরোহী সহ মোট 9 জন ডাকাতির সাথে জড়িত বলে জানানো হয়। এই ঘটনায় ডাকাত দল 1,21,00,000 টাকা ডাকাতি করে। ডাকাতি সফল হওয়ার পর তারা নিজেদের মধ্যে এই টাকাগুলো ভাগ করে নেয়। মেইন যে সর্দার অর্থাৎ জলিল মোল্লা আনুমানিক 53 লক্ষ টাকা তার কাছে রাখে, যে এই ডাকাতির সময় মোটরসাইকেলে ছিল এবং তার হাতে একটি পিস্তল ছিল। পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা, এমনটাই অভিমত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের 3 সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স 2026-এর সমাপনী অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। সেনাপ্রধান বলেন, স্থানীয় জনগোষ্ঠী এবং দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে। ইস্যুস কীভাবে আমাদের এফেক্ট করছে, ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। বান্দরবানের আলী কদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা মিয়ানমারের 14 নাগরিককে আটক করেছে বিজিবি জানায়, মিয়ানমারের 14 নাগরিক কিল্লাইপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সবাই মিয়ানমারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সবাই নিরস্ত্র অবস্থায় বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেন। পরে অনুপ্রবেশের দায়ে আইনগত ব্যবস্থা নিতে তাদের আলী কদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে অব্যাহত রয়েছে তীব্র গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে সামান্য গ্যাস, কোথাও আবার স্বল্প চাপের কারণে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। এতে বিপাকে চালক ও পরিবহন খাত সংশ্লিষ্টরা। সপ্তাহের শেষ কর্মদিবসে বৃহস্পতিবার গ্যাস সংকটে নগরবাসীর ভোগান্তি বেড়েছে। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাননি অনেকে। আবার গ্যাসের চাপ না থাকা এবং সরবরাহ বন্ধ থাকায় রাজধানী জুড়ে বন্ধ রয়েছে বেশ কিছু ফিলিং স্টেশন। তবে এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকরা। সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবায় সঙ্গে যুক্ত অনেক চালক বলছেন, সময়মতো গ্যাস না পাওয়ায় তারা যাত্রী পরিবহন করতে পারছেন না। এতে দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। চিটাগাংয়েও গ্যাস নাই, গ্যাস পাইনি। আমি 250 কিলোমিটার তেলে চালায় আসছি, এখন এই পাম্পেও প্রেশার নাই। গ্যাসের সমস্যা, গ্যাস লইতে পারি না, রাত দিন 24 ঘন্টা সিরিয়ালে বয়ে থাকতে হয়। প্রেশার একদম স্লো, 100 প্রেশার, 80 প্রেশার, 120 এরকম। সারা দেশের ঝুঁকিপূর্ণ 14টি থানা ও উপজেলায় শুরু হতে যাচ্ছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026। আগামী 22 আগস্ট থেকে প্রথম এবং 26 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজের এই টিকাদান কর্মসূচি শুরু হবে। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC-তে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। জানান, কলেরার প্রাদুর্ভাব রুখতে দেশ জুড়ে 51,75,000 মানুষকে বিশেষ টিকাদানের আওতায়
আনছে সরকার। গর্ভবতী নারী ও তীব্র সংক্রমণে আক্রান্ত ব্যক্তি ছাড়া 1 বছরেরও বেশি সকলেই বিনামূল্যে এই টিকা পাবেন। কলেরার প্রথম ডোজ দেয়া হবে 21 সেপ্টেম্বর পর্যন্ত, আর দ্বিতীয় ডোজ 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম ও ডেঙ্গু সহ কয়েক রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে। We have the treatment and our people are very much conscious about to fight against the attack of cholera. আজকে সেটার জন্য আমরা ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 2 ডোজ হবে না, 2 ডোজের ক্যাম্পেইন আজকে থেকে শুরু হবে। নারায়ণগঞ্জের 2500-এর পুকুরে ডুবে 4 শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুপুর থেকে শিশুদের বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে স্থানীয় একটি পুকুর থেকে ওজাইফা, আফসা, রুবাইয়া ও রিয়া মনিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 4 জনকেই মৃত ঘোষণা করেন। ধারণা, পুকুর পাড়ে খেলা করার সময় প্রথমে এক শিশু পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয় বাকিদের। মারা যাওয়া শিশুদের বয়স 8 থেকে 12 বছরের মধ্যে। ভোলার দৌলতখানে আগুনে পুড়ে গেছে 2টি তেলের গোডাউন, ব্যবসা প্রতিষ্ঠান সহ 9টি বসতঘর। বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতখান পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের স্লুইস ঘাট এলাকায় বেড়ি বাঁধে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভোজ্য ও জ্বালানি তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের গোডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়লে 2টি তেলের গোডাউন, খাবার হোটেল, দোকান ও বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে দৌলতখান ও ভোলা সদরের ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নারীদের প্রিমিয়াম পোশাক নিয়ে যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু করলো নতুন ব্র্যান্ড অ্যান্টোইন। বৃহস্পতিবার ব্র্যান্ডটির প্রথম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যমুনা বিল্ডার্সের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। আধুনিক নকশা, উন্নত মানের কাপড়, নিখুঁত ফিনিশিং ও স্বতন্ত্র ডিজাইনের সমন্বয়ে সাজানো হয়েছে আউটলেটটি। পোশাকের পাশাপাশি ব্র্যান্ডটির সংগ্রহে রয়েছে ফ্যাশনেবল ও উন্নত মানের জুতা। ফলে পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রেতারা তাদের সম্পূর্ণ ফ্যাশন লুক সাজানোর সুযোগ পাচ্ছেন। গ্র্যান্ড ওপেনিংয়ে গ্রাহকরা আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত সব পণ্যে 30% ছাড় পাবেন। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।